আচ্ছা, এইটা আমরা মনে হয় পারি। PCl5 এ মুক্ত জোড় ইলেকট্রন কতটি আছে? ফসফরাসের নিজস্ব নাই একটাও, কিন্তু প্রত্যেকটা ক্লোরিন আছে 3টা, 15টা। এখন যদি প্রশ্ন কিন্তু ঘুরায় দেয়, PCl5 এ কেন্দ্রীয় পরমাণু মুক্ত জোড় ইলেকট্রন আছে কতটি? 0। অ্যান্সার হবে কি? 0। কারণ কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, ওর একটা নাই। স্যার আবার কোশ্চেন একটু বলেন। PCl5 এ কেন্দ্রীয় পরমাণু, হবে না? হ্যাঁ 0 হবে। কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? 15টি, তাই তো? তারপর এখানে কোনটি ধনাত্মক যৌগমূলক বলতে পারবা? কেন্দ্রীয় পরমাণু আর হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনের পার্থক্য অ্যামোনিয়াম। কেন্দ্রীয় বলতে গেলে ফসফরাস, অ্যামোনিয়াম না? ওর একটা নেই। হ্যাঁ অ্যামোনিয়াম। এই কোনটি ধনাত্মক যৌগমূলক? এটা হচ্ছে আমি ফেসেছি নাকি? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম ফসফোনিয়াম। অ্যামোনিয়াম আর হচ্ছে এখানে অ্যামোনিয়াম আছে, ফসফোনিয়াম নেই। কেন্দ্রীয় পরমাণু বলতে স্যার যে যার সাথে মানে যে মেইন হবে, যে মেইন, যার সঙ্গে সবার যুক্ত কানেকশন আছে। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, এটা তুমি অর্পির মাধ্যমে বুঝতে পারো। মনে করো অর্পির 5টা বাচ্চা, তাহলে অর্পির সাথে প্রত্যেকটা বাচ্চার কানেকশন আছে, বুঝতে পারছো? উদ্মাদান না স্যার, এটা কিন্তু বেশি। বেশি, এটা বেশি বেশি কি দেখলাম আমি? বেশি তো কিছু দেখলাম না। অর্পি লিখছি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। তুমি তো ক্যামেরা দিয়ে খুঁজতেছিলা। স্যার এতক্ষণ মাথায় ছিল না। 1 2 3 4 5 যাক, এখন বুঝছি। স্যার এখন স্যার, এটা কিন্তু ঠিক না। এটা ঠিক আছে। তারপরে আসো, কোন যৌগটিতে কোন মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন সমান? কোন যৌগটিতে মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন সমান? হ্যাঁ বলো। স্যার H2 হবে। H2 হবে। কয় জোড়া আছে বলতে পারবা? দেখে ফেলেছো না? স্যার দুইটা। স্যার দুইটা মানে এক জোড়া আছে স্যার। আচ্ছা, এবার সবগুলো ব্যাখ্যা দাও, সমস্যা নাই, দেখছো সমস্যা নাই। এই CH4 এ কয় জোড়া আছে বন্ধনজোড় মুক্তজোড়? CH4 এ কয়টা বলো, পাশে দেখি আমি। CH4 এর মুক্তজোড় হচ্ছে 0, বন্ধনজোড় হচ্ছে 4। NH3 তে মুক্তজোড় কয়টা বলতে পারবা? দেখি এটা বলতে পারো কিনা। NH3 তে মুক্তজোড় কয়টা? নাইট্রোজেনের ইলেকট্রন নিয়ে চিন্তা করো। 1s2 2s2 2px1 2py1 2pz1। এই তিনটার সঙ্গে 3টা হাইড্রোজেন চলে গেছে, এখানে আছে 2s2। তার মানে হচ্ছে মুক্তজোড় হচ্ছে একটা, আর বন্ধনজোড় আছে 3টা। আর এখানে আছে কয়টা? 2 2। HCl এ হচ্ছে HCl এর বন্ধনজোড় একটা আর মুক্তজোড় 3টা, তাহলে হবে 3 1। কাহিনী দেখছো কত সুন্দর মিলছে? প্রথমে 0 4, তারপরটাতে 1 3, মানে বন্ধনজোড় বাড়তেছে, সরি মুক্তজোড় বাড়তেছে। তারপর 2 2, তারপর হচ্ছে 3 3 1। মুক্তজোড় বাড়তেছে, বন্ধনজোড় কমতেছে, ঠিক না? হেভি মজা নাকি? কি বুঝতে পারছো? এটার অ্যান্সার বলো 111 নম্বরে। 111 নম্বর অ্যান্সার কি হবে? স্যার দুইটা। স্যার দুইটা। নাইট্রোজেন অণুতে কতটি মুক্তজোড় আছে? দুইটা, কারণ প্রত্যেকটা নাইট্রোজেনের একটা করে আছে। নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ডে 3টা ইলেকট্রন চলে গেছে, বিজোড় ইলেকট্রন, তাহলে ওর এক জোড়া, ওর এক জোড়া। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। পাঠাই দিছো পরেরটা। স্যার কি দুইটা হবে না? হ্যাঁ দুইটা, এই যে দিছি তো। এবার বলো তো 110 নাম্বারটা বলো তো। এর মধ্যে দেয়া আছে ফেরিক ক্লোরাইডে আয়রনের যোজনী কত? এই দেখো, একটা জিনিস বলে দেই, আয়রনের যোজনী দুইটা, আয়রনের যোজনী দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। ফেরাস আজ থাকলে হচ্ছে কম যোজনী, আজ থাকলে কম যোজনী। 3 নাম্বার হবে মানে হ্যাঁ, 3 হবে না? 3 আর হবে। ইক থাকলে হচ্ছে
বেশি যোজনী। যেমন FeCl2 আমি বলতেছি দেখো, FeCl2 এর নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। কেন ফেরাস ক্লোরাইড? এখানে দুইটা ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে আয়রনের যোজনী 2। আর FeCl3 এটা ফেরিক ক্লোরাইড, এটাতে আয়রনের যোজনী হচ্ছে 3। বুঝতে পারছো? ক্লিয়ার? তাই মহিলারা বুঝছো? জি স্যার। গুড, অনেক ভালো। এবার আসো, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত বলো তো? এটা 105 নাম্বারটা অর্পি বলো। জিএম স্যার 7 হবে, 7 ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন। 7। গুড। জিএম মানে তো বুঝতে পারছো অর্পি? জিএম। তারপরে খার ধাতুর যোজ্যতা ইলেকট্রন কত? গুড মাদার। আচ্ছা, গ্রেট, নট গুড। তো বলা সেটা হচ্ছে এক হবে। খার ধাতুর যোজ্যতা হচ্ছে 1, মৃৎ খার হচ্ছে 2 নাকি? আচ্ছা, এগুলো সব পারা জিনিস, এগুলো বেশি কঠিন জিনিস না। এই স্যার যেহেতু আপনি যে এত কঠিন জিনিস পড়াইতেছেন, এত কঠিন আসবে? বলো কি কঠিন? 106 নাম্বার থেকে আনসার হবে না? আচ্ছা, তারপর দেখো 106 নাম্বার, কার্বন ডাই অক্সাইডের মুক্ত জোড় ইলেকট্রন ও বন্ধ জোড় ইলেকট্রন কত? কার্বনের কোনো মুক্ত জোড় থাকে না, অক্সিজেনের থাকে 2 জোড়া, প্রত্যেকটা 2 2 + 2 4। তাহলে মুক্ত জোড় 4, বন্ধন জোড় 0 নাকি? সরি, বন্ধন জোড় 4। বুঝতে পারছো? 4,4 ক নাম্বার হবে না আনসার? জি স্যার। তারপরে হচ্ছে 113, কোন মৌলের যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তা ওই মৌলের কি সেটা যোজ্যতা। যোজ্যতা? গুড। এটা তো একটু আগে পড়াইছি। HCl যুগে কয়টি মুক্ত ইলেকট্রন আছে? 4টি, সরি 3টি, তাই তো? একটা আছে বন্ধন জোড়, 3টা আছে মুক্ত জোড়। এই মুক্ত জোড় বলছে 3টি হবে आंसर নাকি? এগুলো নিজেরাই পড়তে পারবা। এবার একটু দেখো BCl3, এটা একটু দেখতে হবে, দেখা দরকার। হ্যাঁ, এটা একটু দেখো। ওই পাশ থেকে বিয়ের সাউন্ড আসছে, দেখো দেখো। BCl3 অণুর কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন বিদ্যমান? কেউ বলতে পারবা? এটা একটু বলার ট্রাই করো। স্যার 3 জোড়া না? কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন বিদ্যমান? 3 জোড়া। কারণ কি? BCl3। হ্যাঁ স্যার, এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে। স্যার এটার মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 3 জোড়া হবে না? এখানে তিনটা হবে না? মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 9 জোড়া, 3 3 9। কিভাবে? প্রত্যেকটা ক্লোরিনের না 3টা স্যার, সরি স্যার, বন্ধন জোড়। বন্ধন জোড় 3 জোড়া। নয়। বন্ধন জোড় 3 জোড়া, আর কোনো এই বোরনে কোনো মুক্ত জোড় থাকে না, কারণ বোরনের যোজনী 3 হয়, ওই 3টাই ব্যবহার হয়েছে। ঠিক আছে? তারপর একটা পারমাণবিক সংখ্যা 20 বিশিষ্ট মৌলের যোজ্যতা ইলেকট্রন কত? পারমাণবিক সংখ্যা 20 বিশিষ্ট মৌলের, আচ্ছা, বিশিষ্ট মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত বলতে পারবা? পারা উচিত কিন্তু 2 হবে না? 2 হবে, কারণ এভাবে হ্যাঁ লিখে স্যার। লিখেছিলেন 2 8 8 2, অথবা তুমি ভাঙাইতে পারো 1:2 দিয়ে। না, একটা সহজ উপায় আছে স্যার, ক্যালসিয়াম যোজনী 2 এর জন্য। হ্যাঁ, এবার তো HClO4 এর ক্লোরিনের যোজনী কত? স্যার 7 হবে। HClO4 এর হাইড্রোজেন ক্লোরিনের যোজনী একটা, 7। ক্লোরিন হচ্ছে এক ধরনের, অক্সিজেন কে হচ্ছে -24। গুড। এটা 1, এটা হচ্ছে 8, এটা -8, এটা +1, এটা +7 হতে হবে।
তার মানে যোজনী 7। বুঝতে পারছো? এবার দেখি এগুলো সব পারবা। বেরিলিয়ামের যোজনী কত জানো তো? এটা তো পারার 2 না? এটা হচ্ছে মৃৎ ধাতু। আচ্ছা, এখানে একটা সুন্দর এমসিকিউ আছে, এটা তোমাদের জন্য একটু টাফ, দেখো পারো কিনা। পানির অণুর ক্ষেত্রে কোনটি কোনটি ব্যতিক্রম? পানির অণুর কি পোলারিটি আছে না নাই? আছে। আছে। 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, এটা কি সত্য না মিথ্যা? আছে। আছে। বন্ধন কোণ 120, এটা পড়ছো কোথাও? স্যার এটাই মনে হয় ব্যতিক্রম, এটাই ব্যতিক্রম। কারণ স্যার অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। Good. তার মানে দেখো তুমি অ্যানসার বলে দিতে পারছো গ নাম্বারটা। এগুলো পারবা। কোন অণুতে 1 জোড়া মুক্ত ইলেকট্রন, এগুলো পারবা, এগুলো তোমরা সব নিজেরা দেখে নিবা, আমি আর এগুলো দিতে যাচ্ছি না। এই জোর টোর বাদ অষ্টক নিয়ম আর একটু দেখো। কোন যৌগটি অষ্টক অপূর্ণ? অপূর্ণ মানে কি? কম আছে। NH3 অষ্টক পূর্ণ নাকি অপূর্ণ? এখানে অ্যানসার আছে, বাট অ্যানসারটা বললে আমাদের বুঝাইতে হবে জিনিসটা। আমি সবগুলো জিজ্ঞেস করবো। NH3 অষ্টক পূর্ণ কিভাবে আমাকে বুঝাবা? হ্যালো, স্যার এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের চিত্রের মাধ্যমে। ওই তো তুমি দেখো নাইট্রোজেনের শেষ করতে ইলেকট্রন থাকে 5টা, 5টার মধ্যে 3টা বিজোড় থাকে। এই 3টা বিজোড়ের সঙ্গে আরো 3টা ইলেকট্রন আসে না? 3টা হাইড্রোজেন থাকে, 3 3 6। আর এখানে 5 থেকে 3টা 2টা, 6 2 কত হলো? 8। বুঝতে পারছো? এই যে নাইট্রোজেন, এই 2টা 1 2 3 হাইড্রোজেন আসবে 1, এখানে একটা, এখানে আছে একটা। তাহলে এটা কিন্তু অষ্টক নিয়ম, অষ্টক পূর্ণ করছে। PH3 এটা অষ্টক পূর্ণ করছে। PH3 এটাও কি বলতো? অষ্টক পূর্ণ করছে। তারপরে হচ্ছে তোমার PH3 কেমন করছে? কারণ নাইট্রোজেনের জায়গায় ফসফরাস বসিয়ে দিলে হয়। ফসফরাস আর নাইট্রোজেনের কিন্তু সেম ইলেকট্রন বিন্যাস, তাই তো? স্বাভাবিকভাবে H2S অষ্টক পূর্ণ করছে, কারণ কি? H2O যদি অষ্টক পূর্ণ করে থাকে, H2S ও কিন্তু অষ্টক পূর্ণ করছে, কারণ অক্সিজেনের শেষ কক্ষপথ ইলেকট্রন আর সালফারের শেষ কক্ষপথ ইলেকট্রন সমান। ও করে নাই, কেমন একটু দেখো। ও করে নাই এইভাবে, আমি একটু দেখাচ্ছি কিনা। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? বেরিলিয়াম হচ্ছে তোমার 4, 1s2 2s2। এটা উত্তরিত করলে আসবে 1s2 2s1 2px1। এখন দেখো তো বেরিলিয়াম। আচ্ছা, এবার বেরিলিয়ামে থাকে কয়টা? মাত্র 2টা ইলেকট্রন, এখানে একটা এখানে একটা। তাহলে এখানে এই পাশে একটা ক্লোরিন আসবে, এই পাশে একটা ক্লোরিন আসবে, তাই তো? ক্লোরিনে থাকবে 7টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। তাহলে বলো তো এই ক্লোরিন কি অষ্টকপূর্ণ? এই ক্লোরিন অষ্টকপূর্ণ। কিন্তু মেইন যৌগ কোনটা, মৌল কোনটা বলো তো? কেন্দ্রীয় মৌল হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম কিন্তু মাত্র 4টা হয়েছে। কয়টা হয়েছে মাত্র ইলেকট্রন? এই যে 4টা, 2 2 4। তার মানে ওর হচ্ছে 2টা, 2 এর নিয়ম মানে না, আবার অষ্টক নিয়ম মানে না। 2 থেকে বেশি, 8 থেকে কম, এটাকে বলে অষ্টক অপূর্ণ বা অসম্পূর্ণ অক্টেট। বুঝতে পারছো? হ্যালো স্যার কোন যৌগের মধ্যে যে প্রথমে যে মৌলটা থাকে সেটা কি কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় হ্যাঁ, পরমাণু? কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় পরমাণু, যে যৌগটা, যে মৌলটা হচ্ছে অনেকগুলা এর সঙ্গে যুক্ত থাকে অন্য মৌলের সঙ্গে, এটাকে আমরা কেন্দ্রীয় স্যার মৌল যদি বলি। আমি যৌগ দিকে বুঝতে চাই, তাহলে যৌগের মধ্যে যেটাতে মানে যেই মৌলটা প্রথম অবস্থিত থাকবে হুম, সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হবে। প্রথম বুঝে দেখো, NH3 নাইট্রোজেনের সঙ্গে অনেকগুলো হাইড্রোজেন আছে, নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল। PH3 ফসফরাস কেন্দ্রীয় মৌল। H2S সালফার কেন্দ্রীয় মৌল। BeCl2 বেরিলিয়াম কেন্দ্রীয় মৌল। আবার BeCl3 এইটাও বোরন কেন্দ্রীয় মৌল। এইটাও কিন্তু অসম্পূর্ণ অক্টেটের উদাহরণ, কারণ এখানে বোরনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন হয়, তার মানে 8টা হয় না, তার মানে এটা অসম্পূর্ণ অক্টেট। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, কেউ কি এই কি বলে তোমার 132 অ্যান্সার বলতে পারবা?
132 নাম্বারটার অ্যান্সার বলতে পারবে কেউ? স্যার 3 ধরনের বন্ধন আছে। 3 ধরনের হবে। কি কি বলো, নাম বলো। স্যার এখানে আয়নিক বন্ধন আছে, তারপরে হচ্ছে কি বন্ধন? আর কি বন্ধন? আয়নিক সমযোজী। আর কি? ধাতব বন্ধন। না, ধাতব বন্ধন নাই। NH4OH। আল্লাহ, নেটওয়ার্ক আনস্টেবল। আমার কথা শুনতেছো? আচ্ছা দেখো, NH4OH, NH4 হচ্ছে প্লাস, OH হচ্ছে মাইনাস, তাহলে অবশ্যই এর মধ্যে কি আছে? আয়নিক বন্ধন বিদ্যমান। আবার দেখো, NH4 কে যদি ভাঙাও তোমার কি পাও বলতো? NH4 প্লাস কে ভাঙাইলে পাওয়া যায় NH3, তার সঙ্গে একটা H প্লাস এর বন্ধন হচ্ছে। এই NH3 যে এটার মধ্যে আছে সমযোজী বন্ধন, এটা আমরা জানি। তাহলে NH4OH এর মধ্যে, NH4 আর OH এর মধ্যে আয়নিক বন্ধন, NH3 এর মধ্যে আছে সমযোজী বন্ধন। আর এই NH3 এর সঙ্গে যে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে এটার নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন কি জানো? দেখো, নরমালি নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, একটা জোড়া, 3টা সিঙ্গেল। এইভাবে 3টা হাইড্রোজেন যুক্ত হয়, যুক্ত হয়ে হয় কি এই যে এখানেও, এটা হয় হচ্ছে অ্যামোনিয়া, এবং এইখানে 3 জোড়া ইলেকট্রন শেয়ার হয়, তাই এটাকে আমরা বলেছি সমযোজী বন্ধন। এখন দেখো, এই সমযোজী বন্ধনে নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। ও করে কি, একটা H প্লাস আয়নকে, H প্লাস মানে কি? যার মধ্যে কোনো ইলেকট্রন নাই। H প্লাস মানে কি? তার মধ্যে কোনো ইলেকট্রন আছে? H প্লাস মানে একটা ইলেকট্রন দান করে ফেলছে, তার মধ্যে কোনো ইলেকট্রন নাই। ওকে আকর্ষণ করে, আকর্ষণ করে ওর সঙ্গে শেয়ার করে। এখন দেখো তো, H প্লাস কি কোনো ইলেকট্রন নিয়ে আসছে? নিয়ে আসে নাই, বরং নাইট্রোজেন তার নিজের মুক্ত জোড় ইলেকট্রন গুলোকে শেয়ার করতেছে। তাহলে যদি সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন গুলা কোনো একটা পরমাণু থেকে আসে, একটা পরমাণু থেকে, দুইটা থেকে না আসে, একটা পরমাণু থেকে আসে, সেরকম সমযোজী বন্ধনকে বলা হয় সমযোজী সন্নিবেশ বা সন্নিবেশ সমযোজী বন্ধন। আর কথা কি বুঝতে পারছো? আমরা জানি সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন গুলা দুইটা ভিন্ন না, মৌলের স্যার। পরমাণু থেকে আসে। আমি বলতেছি, দেখো এই যে এইখানে যে এই যে শেয়ার হয়েছে, সমযোজী বন্ধন হয়েছে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের, একটা আসছে নাইট্রোজেন থেকে, আরেকটা আসছে কার থেকে বলতো? হাইড্রোজেন থেকে। এইভাবে করে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন হয়। তবে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন গুলা দুইটা ভিন্ন মৌলের পরমাণু থেকে আসে। কিন্তু এখানে এমন একটা ঘটনা ঘটছে, এখানে যেটা ঘটছে আমি একটু দেখাচ্ছি যেটা, এখানে যেটা হয়েছে যে নাইট্রোজেন NH4 প্লাস এর মধ্যে, NH4 প্লাস আসলে আসলো কার থেকে? NH4 প্লাস আসছে NH3 থেকে। NH3 এর মধ্যে নাইট্রোজেনের কিন্তু এক জোড়া কি আছে? মুক্ত জোড়া আছে, ইলেকট্রন আছে। আর এইটা যে NH3 উৎপন্ন হয়েছে কিভাবে হয়েছে? এক জোড়া মুক্ত জোড়, এগুলো সব সিঙ্গেল। এখানে একটা হাইড্রোজেন আসছে তার নিজের ইলেকট্রন নিয়ে, এখানে আরেকটা হাইড্রোজেন আসছে তার ইলেকট্রন নিয়ে। তার মানে হচ্ছে প্রত্যেকটা মানে হাইড্রোজেন তার ইলেকট্রন নিয়ে আসছে, এইভাবে এসে সমযোজী বন্ধন করছে। এই দুইটা ইলেকট্রন, একটা নাইট্রোজেনের একটা হচ্ছে হাইড্রোজেনের, তাই তো? প্রত্যেকটাতেই। কিন্তু এখন কি হইলো? H প্লাস, H প্লাস মানে যার মধ্যে কোনো ইলেকট্রন নাই। H প্লাস কখন হয়? কোনো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে বা এই টাইপের কিছু ঘটলে। H প্লাসটা যদি এটার সঙ্গে আসে তাহলে যুক্ত হয়, যুক্ত হয়ে উৎপন্ন হয় NH4 প্লাস। এই যে যুক্ত হয়েছে H প্লাস, H প্লাসের নিজের কোনো ইলেকট্রন নাই, কিভাবে যুক্ত হলো? একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণু যুক্ত হওয়ার কন্ডিশন হচ্ছে হয় ইলেকট্রন দেয়া নেয়া হইতে হবে, না হয় ইলেকট্রন শেয়ার করতে হবে। কিন্তু হাইড্রোজেনের তো নিজের কোনো ইলেকট্রনই নেই, শেয়ার করবে কেন? নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন কি করছে জানো? ও কি করবে? এই H প্লাসের সঙ্গে তার ইলেকট্রনগুলো শেয়ার করবে, মানে নিজের খাবার অন্যের সঙ্গে ভাগ করে খাবে। এটা নিজের খাবার অন্যজনের সঙ্গে ভাগ করে খাবে, এইরকম বিষয়টাকে বলা হচ্ছে তোমার দিয়ে দিবে না, নাইট্রোজেন দিয়ে দিবে না H প্লাস কে, বাট ওর সঙ্গে শেয়ার করে হবে। এরকম ইয়াকে বলা হয় সমযোজী সন্নিবেশ বন্ধন। কথা কি বুঝতে পারছো? এখানে তীর দিয়ে বোঝানো হয়। এখানে নরমালি যে ইয়া হয়, বন্ধন হয়, এখানে H থাকে, এখানে H থাকে, এখানে H থাকে, আর একটা হচ্ছে তাহলে কি তীর দিয়ে বোঝানো। সমযোজী বন্ধনের যে
যদি হচ্ছে ইলেকট্রন শেয়ার করা হয় তাহলে সেটা কি হচ্ছে সন্নিবেশ সমযোজী যদি বন্ধন? সমযোজী বন্ধনের কোনো একটা পরমাণু একাই ইলেকট্রন যুগল শেয়ার করে অন্য আরেকটা পরমাণুর সঙ্গে, তাহলে এইরকম সমযোজী বন্ধনের নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন। তা এটা একটা আলাদা ইয়া হয়ে যায়। তার মানে কয় ধরনের বন্ধন আছে? আয়নিক, সমযোজী আর সন্নিবেশ। বুঝতে পারছো? যদি বলি এটা NH, বুঝার একটা ভালো উপায় হচ্ছে স্যার, যদি এরকম আরো যৌগমূলক- আছে। হ্যাঁ বলো। মানে স্যার আমি বললাম যে যদি হচ্ছে দুইটা যৌগমূলক একসাথে বন্ধন গঠন করে তাহলে সেটার মধ্যে হচ্ছে সন্নিবেশ বন্ধন থাকবে। যেমন PH4+ এর মধ্যে আছে, কারণ PH3 হচ্ছে একটা যৌগ যেটা হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত। কিন্তু এই PH4+ মানে ফসফরাসের যে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে ওইগুলোর সঙ্গে H+ এর একটা বন্ধন হয়েছে, এটার নাম হচ্ছে সমযোজী সন্নিবেশ বন্ধন। আর সাধারণত যৌগমূলকের মধ্যে এই বন্ধনগুলো থাকে, সবার মধ্যে থাকে না, কিন্তু বেশ কিছু যৌগমূলকের মধ্যে থাকে। আপাতত আমরা এতটুকু বুঝতেই চলবে। বুঝতে পারছেন এটা? তাহলে আপনারা বুঝছেন তো নাকি? এই যে এখানে একটা লেখছে দেখো, নিচের কোন যৌগটি অক্টেট সম্প্রসারণ ঘটেছে? বলতে পারবা? স্যার এটা ক নাম্বার হবে না স্যার? ক নাম্বার হবে, কারণ SF6 বা এই যে কার কার মধ্যে ঘটে একটু দেখাচ্ছি। PCl5, ACl4, ACl6। মানে স্যার যদি হচ্ছে এখানে চারটা যৌগের থেকে বেশি না, তিনটা মৌলের থেকে বেশি যুক্ত হয় তাহলে না? চারটা থেকে বেশি যুক্ত হবে। চারটা। আপনি তো স্যার লিখছেন এই যে সালফার আমি 4 লিখি নাই, 4 লিখি নাই, কারণ হচ্ছে দেখো এখানে HCl4 আছে, তিনটা থেকে বেশি। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমি বলি, আসলে তিনটা চারটা বড় কথা না। যেমন CH4 এর ক্ষেত্রে চারটা যুক্ত হয়েছে, চারটা যুক্ত হওয়ার পরেও কার্বনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকে না, কিন্তু HCl4 হওয়ার পরে কার্বনের কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন থাকে। আবার দেখো সালফার ডাইঅক্সাইডে হবে অষ্টক সম্প্রসারণ, সালফার ট্রাইঅক্সাইডে হবে। দেখতে হবে কার সঙ্গে যুক্ত হচ্ছে, যা এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, কার্বনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকে না চারটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ার পরে, কিন্তু সালফারের থাকে এক জোড়া। কারণ দেখো সালফারের শেষ কক্ষে ইলেকট্রন কয়টা বলতো? 6টা। কার্বনের কথা বলতো 4টা, চারটার সঙ্গে করছে, শেষ 8টা হয়ে গেছে। কিন্তু সালফারের থেকে 6টা বন্ধন করছে কয়টার সঙ্গে? 4টার সঙ্গে। তো বুঝতেই পারছো এর মধ্যে এক জোড়া আছে মুক্ত, তাহলে মোট ইলেকট্রন কত? 6 4 10টা। যদি বলি সালফারের শেষ কক্ষের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, টোটাল ইলেকট্রন কয়টা আছে? 10টা। তার মধ্যে 4টা বন্ধন জোড় আর 2টা হচ্ছে কি মুক্ত জোড়। বুঝতে পারছো? 2টা না, ঠিক একটা মুক্ত জোড়, এই যেরকম। এস সালফারের এই যে 1 2 3 4 5 6, এখানে আসবে ক্লোরিন 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে ক্লোরিন আসবে 1 2 3 4 5 6 7, এখানে ক্লোরিন আসবে 1 2 3 4 5 6 7। এভাবে দেখো প্রত্যেকটা ক্লোরিন কি হয়েছে বলতো? এই দেখো প্রত্যেকটা ক্লোরিন অষ্টক পূর্ণ হয়েছে। আর এই যে এখানে দেখো ইলেকট্রন কয়টা আছে দেখছো? 5 জোড়া। তার মধ্যে 4 জোড়া হচ্ছে বিপি, 1 জোড়া হচ্ছে এলপি। বুঝতে পারছো? এটা হচ্ছে অসম্পূর্ণ সরি অষ্টক সম্প্রসারণের एग्जांपल। PCl5 এ কি হয় দেখো, ফসফরাসের 5টাই বিজোড় ইলেকট্রন থাকে,
1 2 3 4 5 এখানে একটা ক্লোরিন আসবে, এখানে ক্লোরিন আসবে, ক্লোরিনের জায়গায় ফ্লোরিন আসতে পারে, বুঝতে পারছো? সবগুলো ক্লোরিন কিন্তু অষ্টকপূর্ণ হবে। 1 2 3 4 5 6 7 এখানে একটা ক্লোরিনের আসবে, ওগুলো দেখাচ্ছি না আমি। এখানে আসবে একটা, এখানে আসবে একটা, এখানে আসবে একটা। ফসফরাস কি হলো বলো তো? ফসফরাসে দেখো 10টা হচ্ছে 5 গুলো। এটাকে বলে অষ্টক সম্প্রসারণ, বুঝতে পারছো? এই তোমরা বুঝছো? ক্লিয়ার? হ্যালো, এই মহিলারা বুঝতে পারছো? জি স্যার। গুড। তাহলে আশা করি বাকিগুলো করতে পারবা, ট্রাই করবা, না পারলে তো দেখা যাবে। ট্রাই করো না, বুঝছো? অ্যানায়ন কাটায়ন তোমরা অনেক ভালো পারো, তোমরা অনেক স্মার্ট। অল্পি কি বলো, তুমি স্মার্ট না? তো কথাই বলো না। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, তুমি স্মার্ট না? স্যার সেটা তো আমার কথাবার্তার মাধ্যমে বোঝা যাবে আমি স্মার্ট কিনা। স্মার্ট হলে মানে বাকিগুলো স্মার্ট হবে, বুঝতে পারছো? তোমার যেগুলো থাকবে সেগুলো স্মার্ট হবে। দেখো। হয়েছে স্যার, হয়েছে আর বলা লাগবে না। আচ্ছা, স্যার আমরা না অমানুষ, আপনি না জিনিস, তাহলে আমরা কিভাবে স্মার্ট? ওই খারাপ করেছো। সেটাই তো। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করে অপূর্ণ মানে অষ্টক পূর্ণ করে কারা, কে বলতে হবে এখানে কে করে? ইলেকট্রন গ্রহণ করে কে অষ্টক পূর্ণ করে, দেখছো? একটু কষ্ট করে অক্সিজেন। সিস্টেম করে। অক্সিজেন, গুড। আর যদি বলি যে এখানে ইলেকট্রন ত্যাগ করে কারা অষ্টক পূর্ণ করে? ক্যালসিয়াম। স্যার এখানে তিনটাই হবে, ক্যালসিয়াম, না, লিথিয়াম, সোডিয়াম। সোডিয়াম আর লিথিয়াম হবে না। ক্যালসিয়াম। লিথিয়াম হবে না। সোডিয়াম আর ক্যালসিয়াম স্যার। লিথিয়ামের তো লিথিয়াম শেষ তো হবে না। লিথিয়াম প্লাস মানে লিথিয়ামের মাত্র 2টা ইলেকট্রন আছে। 2টা হলে সে কার মতো হয়? হিলিয়ামের মতো হয়, অষ্টক পূর্ণ হয় না। হিলিয়াম। হিলিয়াম। বুঝতে পারছো? সোডিয়াম হবে আর হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হবে। তারপর দেখো কোন মৌলের পরমাণুতে প্রোটন চার্জ হচ্ছে +12, মৌলটির 2টি ইলেকট্রন ত্যাগ করলে অ্যানোনের মোট চার্জ কত হবে? এটা বুঝতে পারছো মৌলটার নাম কি? স্যার ম্যাগনেসিয়াম না? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? ম্যাগনেসিয়াম 2+। আয়নের জি মোট স্যার। চার্জ কত হবে? 2+। 2 মাইনাস হ্যাঁ 2+। 2+, কারণ ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ চার্জ হয়। কোনটি যৌগমূলক, এটা তো আমরা একটু আগে দেখছিলাম, এরকম একটা। এখানে যৌগমূলক কোনটা এগুলোর মধ্যে? স্যার গ নাম্বারটা। গ নাম্বারটা। গ নাম্বারটা একই সঙ্গে একটা যৌগ, একটা যৌগমূলক। ফসফেট এর যোজনী কত? 3। স্যার 3। গুড। PO4 3-, তার মানে যোজনী 3। এবার একটু এটা বলো তো দেখি, বিশুদ্ধ কি বলি, বিশুদ্ধ সমযোজী যৌগ অণু কোনটি? বারবার উল্টা পাল্টা এসে বলছে মুখ দিয়ে। স্যার হাইড্রোজেন। এটা হাইড্রোজেন হবে। গুড। এই হাইড্রোজেনের মধ্যে আর কারা কারা আছে? ফ্লোরিন, ব্রোমিন, আর যত সিঙ্গেল আছে স্যার হ্যালোজেন মৌলের সবাই। আয়োডিন হবে। আয়োডিন হবে। আচ্ছা, P4 হবে, S8 হবে, এগুলো আছে। আর এখানে পোলার কোনটা? স্যার 139 নাম্বার কোশ্চেনটা একটু দেখান তো। 139 নম্বর কোশ্চেনটা একটু দেখাবো। হ্যাঁ, দ্বিযোজী যৌগমূলক কোনটি দেখো, দেখে নাও। দ্বিযোজী যৌগমূলক কোনটা? স্যার সালফার, এই যে এটা হবে না অ্যাসোসোর গ। এই যেটা সালফেট 2-। তো এবার কি এক্সপেক্ট করছিলে, এগুলো দিয়ে দিবে NH4+, PO4+, 2-, আর তুমি দেখে অ্যান্সার বলে দিবে নাকি? স্যার দ্বিযোজী বলতে তো এবার আমার এক্সপেকটেশন ভালো, ওর ধারণা হচ্ছে সব দিয়ে দিবে, ও শুধু দেখে দেখে অ্যান্সার করবে। তৈরি। PbI2 এর বর্ণ কি? আচ্ছা, এটা এখানে এটা নিয়ে তেমন মাথা নাগামাইলে চলবে। এটা হচ্ছে সোনালী হলুদ, হলুদ দিচ্ছে আর কি। এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। যদি গাইডে বই যদি থাকে তাহলে পড়ে ফেলবা,
সম্ভবত বইয়ে আছে এটা, দেখো তো। তো বই নাই। না থাকলে বলবো না। আচ্ছা, কোন যোগের অনুসমের মধ্যে ভ্যান ডার ওয়াল শক্তি বিদ্যমান? স্যার এটা CH4 হবে না? হ্যাঁ, যে CH4 এটা হবে। সমতুল্য যোগের হ্যাঁ, মধ্যে সমযোজী এইসব যোগের মধ্যে থাকে। কোনটির বন্ধনের পর মুক্ত ইলেকট্রন থাকে না? কার্বন ডাই অক্সাইড। গাধা, কার্বন ডাই অক্সাইড 2 জোড়া থাকে, 4 জোড়া। স্যার তাহলে হবে মিথেনে হবে। NH3 তে এক জোড়া থাকে, তো পানিতে 2 জোড়া থাকে, আর কার্বন ডাই অক্সাইড 4 জোড়া থাকে, ওর মধ্যে সেটা 0 জোড়া থাকে। CH4 হবে। CH4 বুঝতে পারছো? সেই আবার- টপিকটা কেন জানি অনেক হার্ড লাগতেছে, কিসের হার? একবার মাথায় ঢুকে আবার বের হয়ে যাচ্ছে। ওই যে একটু পড়তে হবে, বাসায় একটু পড়ে নিবা নিজ দায়িত্বে, তাহলে হয়ে যাবে। এখন দেখো, আমি চেষ্টা করলাম যথেষ্ট পড়ানোর এই MCQ। এখন বাকিগুলো আপনারা নিজেরা পড়বেন, তারপরে রাতে যে পরীক্ষা দিবেন এর মধ্যে দেখি আমি আর কোশ্চেন কয়টা করতে পারি। 45টার মতো করছি মনে হয়, 50-60টা বানাই দিব। সময় দিব 35 মিনিট, হবে না? স্যার তো আমরা কতটার জন্য কয় মিনিট? কয় জন্য কয় মিনিট? 60টার জন্য 35 মিনিট। 60টার জন্য 35 মিনিট। স্যার স্যার আমরা 152 নাম্বারটা solve করে দেন। আচ্ছা, তারপর পানিতে অদ্রবণীয় কোনটি? এটা কি তোমাদের আছে? 152। আচ্ছা, এটা ইথিন এর বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? এটা কেন দিল? এটা বোঝানো ঝামেলা। ইথিনের সংকেত হচ্ছে C2H4, ইথিনের সংকেত তো জানতে হবে আগে। ইথিনে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড হয়, 2টা হাত থাকে 2টা হাইড্রোজেন সঙ্গে। ঠিক আছে, কার্বন কার্বন কি হয়? ডাবল বন্ড হয়, 2টা হাত থেকে 2টা হাইড্রোজেন স্যার সঙ্গে। এই ইতি সূত্রটা না? হ্যাঁ, কার্বন কার্বন N আর বলছে H বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? N+2 না, C2H4 তো ইথিন, তো ইথিন C2H4। তার মধ্যে বন্ধন কয়টা হয়েছে বলতো? কার্বনের সঙ্গে কার্বনের 2টা মানে 4। বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? কি ব্যাপার? এটা তো অ্যান্সার অনেক রকম হতে পারে, এটা প্রশ্নতে ঝামেলা আছে। কার্বন কার্বন হলে 4টা হবে, আর যদি টোটাল হয় 8টা হবে। সরি, কি বলতেছি, 1 2 বন্ধন জোড় বলছে, তো জোড় বলছে 1 2 3 4 5 6, 6টা হবে। টোটাল বন্ধন কয়টা আছে বলতো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা বন্ধনে 6টা বন্ধন ইলেকট্রন। বুঝতে পারছো? জোড় তো বলে দিছে, টোটাল ইলেকট্রন 12টা, বাট বন্ধন জোড় বলাতে 6টা। বুঝতে পারছো? হ্যালো, স্যার অ্যানসার তো মনে হয় পদা আছে। কত আছে অ্যান্সার? 152 মানে 4টি দেওয়া আছে। 6টা হবে, ভুল থাকতে পারে, এর অ্যান্সারে ভুল আছে। এটা প্রশ্নটার মধ্যে ঝামেলা আছে, আমি বলছি প্রশ্নটাই হচ্ছে কি দুই রকম প্রশ্ন হইতে পারে, টুইস্ট। নেক্সট, এগুলো এখন দেখবা তোমরা, টাইম তো প্রায় শেষ, এখন আর কি দেখাবো, 1 মিনিট নাই। তোমরা এখানে একটা আছে, এটা তোমরা পারবা, এটা পরীক্ষা আসতে পারে। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? এটা পারবে না? স্যার হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ বলো। স্যার 152 নাম্বার 100 নাম্বার 153 153। টাইম শেষ কিন্তু। হ্যাঁ ভারী পানি, স্যার ভারী পানি দেখি। ভারী পানি হচ্ছে ডিউটেরিয়াম দিয়ে হয়, এটা স্যার এই হবে ভারী 20। পানি সংকেত হচ্ছে D2O না? হ্যাঁ, এই মানে যে এটা 20 স্যার D দিয়ে কি বুঝাইছে? ডিউটেরিয়াম।